দুজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নিজেদের বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কেল্লায় দেখা করতে আসে, আর সেখানেই তাদের খুন করা হয়। খোঁজ খবর নেওয়ার পর পুলিশ এটা বুঝতে পারে যে দুজনের বাড়ির লোক এবং বন্ধুরা নিজেদের মনের মধ্যে কিছু রহস্য লুকিয়ে রেখেছে। আসলে কি ছিল এই রহস্য, কে আর কেনই বা করল এই অপরাধ? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। এবার বলেই ফেল আমির। স্যার, আরশাদ আর জাভেদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। আরশাদ জাভেদকে হুমকিও দিয়েছিল যে ওকে ছাড়বে না। শত্রুতার কারণ? আবে কি করছিস? এটা আমার জায়গা, এখানে সবসময় আমিই পার্ক করি। এটা কলেজের জায়গা, যে আগে আসবে সেই পার্ক করবে। আরে বললাম না এটা আমার জায়গা, চল ভাগ। আরে এই কলেজ তোর বাপের নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাবারই। কি করবি তুই? আচ্ছা, তাহলে তোর বাইকও অ্যাডমিশন নিয়েছে, তারও আই কার্ড হয়েছিল নিশ্চয়ই। তাহলে এক কাজ কর না, বাইকটা নিয়ে ক্লাসে পার্ক কর, কারণ কলেজ তো তোর বাপের। হ্যাঁ, ক্লাসরুমে তো পরে যাব, আগে তোকে পার্ক করি। চেষ্টা করে দেখ। তুই এমনি এমনি চুপ হবি না, না? আমি এখানেই পার্ক করবো, যা করার করে নিবি। এই সামান্য ব্যাপার নিয়ে তোমরা মারামারি করছিলে। কাম অন, তোমরা স্কুলের বাচ্চা নও, ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের বোঝাতে হবে। স্যার, স্টার্ট ও করেছিল। নো স্যার, আমি কিচ্ছু করিনি, আমি বাইক পার্ক করছিলাম, ওই মাঝখানে এসছে। ঝামেলাটা ওই শুরু করেছে। আমি বাইক পার্ক করছিলাম, ও বাইরে চলে এসেছিল। পার্কিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিসে হবে। দ্যাটস হোয়াট আই টোল্ড হিম। তো ঝগড়া শুরু করে দিল। স্যার, ঝগড়া ও শুরু করেছিল। এই ঝগড়া একটা কথা বলবে না তোমরা। আগামী 15 দিন তোমাদের কেউ কলেজ ক্যাম্পাসের মধ্যে বাইক পার্ক করবে না। আমি আজই নোটিশ ইস্যু করছি। নাও সে সরি এন্ড লিভ। সরি স্যার, সরি স্যার। আমাকে নয়, একে অপরকে সরি বলো। সরি, সরি এন্ড জাস্ট লিভ। এরপরে যদি আবার এরকম ঘটনা হয়, দুজনকে সাসপেন্ড করে দেবো। আবে শোন, এই কথা এখানেই শেষ হয়নি। আমি ইনসাল্ট কখনো ভুলি না, ছাড়বো না তোকে। এই 80s ভিলেনদের মতো ডায়লগ মারা বন্ধ কর, আর চুপচাপ নিজের বাইক নিয়ে সাইডে পার্ক হয়ে যা। না হলে তোর বাইকের মতো না, তুইও কলেজের বাইরেই যাবি। কলেজের বাইরেও একটা দুনিয়া আছে বাবু, ওখানে পাই তোকে। ওই দুনিয়া থেকে তুই একাই পুরুষ? চল ফোট। কবেকার কথা এটা? এই ধরুন 2 মাস হবে হয়তো। মানে তুই এটাই বলতে চাইছিস যে পার্কিং এর মতো ছোট ঘটনার জন্য জাভেদের মৃত্যু হয়েছে? ব্যাপারটা ছোট ছিল, কিন্তু ঝামেলাটা বিশাল বড় হয়েছিল স্যার। দুজনের মাঝে খুব টেনশন হয়ে গিয়েছিল স্যার। আরশাদ চুপ ছিল, কিন্তু ভিতরে ভিতরে ফুঁসছিল জাভেদকে মারার জন্য। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सल्लल्लाहु अलैहि नबी व आलिहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सलातु व सलाम अलैका या हबीबी या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد দুজন যুবক যুবতী যারা পরস্পরকে ভালোবাসত, মাত্র 20-21 বছরের থেকেও কম বয়সে, যারা পৃথিবী ছেড়ে চলে গেল। তাদের দুজনের মৃত্যু কি পূর্ব পরিকল্পিত ছিল, যা আরশাদ পার্কিং এর জন্য হওয়া কোনো ঝগড়ার কারণেই প্ল্যান করেছিল? আরশাদ খান, ইয়েস স্যার। শুনেছি কলেজে পার্কিং এর খুব প্রবলেম। অবশ্য ভুলটা তোমাদের ইঞ্জিনিয়ারদেরই।
বিল্ডিং বানানোর সময় পার্কিং এর ব্যাপারে ভাবই না। স্যার আমি কিছু বুঝতে পারলাম না। পুলিশ স্টেশন চল, সব বুঝে যাবি। কিন্তু স্যার কি হয়েছে? চল না। আরে স্যার আরে কিন্তু চল না রে বাবা, চল। শুনেছি তুই নাকি খুব রেগে যাস। পার্কিং পাসনি বলে দুজনকে জানে মেরে দিলি। মেরে দিয়েছি? স্যার এটা কি বলছেন আপনি? সেটাই যেটা তুই করেছিস। এখন আমাদের এটাই বল যে জাভেদ আর সুমায়াকে মারার জন্য কত টাকা সুপারি দিয়েছিলি তুই? স্যার আপনি বেকার বেকার আমার উপর সন্দেহ করছেন। আমি কাউকে সুপারি দিইনি। মানছি আমার সঙ্গে ঝগড়া হয়েছিল, আমার রাগও হয়েছিল, কিন্তু আমি পরে পুরো এপিসোডটাই ভুলে যাই। আচ্ছা তুই বলবি আর আমরা বিশ্বাস করব? স্যার কলেজে যখন জাভেদের মৃত্যুর কথা ছড়িয়েছিল তখন আমি জানতাম না যে ওকে। তারপর একজন আমাকে বলল যে যার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল সেই ছেলেটাই। আর স্যার ঝগড়ার সময় তো আমি ওর নামও জানতাম না। চল বস, একটা কথা বলি তোকে। তোর মতো এরকম ভুলে যাওয়া প্রচুর মাল এখানে আসে। প্রথমবার আমাকে দেখলে তারা কিছুই মনে করতে পারে না, কিন্তু একবার আমার ডান্ডার সাথে বন্ধুত্ব হয়ে গেলে সবকিছু মনে পড়ে যায়। তারপরে পা ছড়িয়ে বসে আমরা দুজনে আড্ডা মারি। তুই আমাদের বল যে এমনি বলবি নাকি একটু আদর যত্ন করার পর? স্যার আমার ব্যাপারে আপনাকে কেউ ভুল কিছু বলেছে। আমার আর জাভেদের ঝগড়ার কেউ ফায়দা নিচ্ছে। স্যার আমিও তো নির্বোধ না যে পার্কিং এর কথা নিয়ে কাউকে মার্ডার করে দেবো। হ্যাঁ মনে থাকলে আবার ওর সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু মার্ডারের মতো ক্রাইম করে আমি আমার জীবন কেন বরবাদ করব? আপনি এখানে জিজ্ঞেস করুন বা ডান্ডার সঙ্গে বন্ধুত্বের পর, আমার জবাব এটাই থাকবে। স্যার আরশাদের এই কেসের সঙ্গে কোনো কানেকশন আসছে না। আমিরের মতন হোস্টেলে থাকে। 19শে মার্চ না তো নীলগড় কেল্লার কাছাকাছি ছিল, আর না ওর ফোন থেকে কোনো সাসপিসিয়াস কল হয়েছিল। দেখো, আমার শত্রুকে ছেড়ে বন্ধুকে সন্দেহ হচ্ছে। আমি স্যার বন্ধুর লিস্ট তো বিরাট লম্বা। রিচা, রেহান, আমির, আনম। এক এক করে সবাইকে ডাকো। স্যার স্যার দেয়ার ইন লাভ। সোমিয়া জাভেদের থেকে 1 বছরের সিনিয়র ছিল, আর ওদের দুজনের 3 বছর আগে আলাপ হয় স্যার, কলেজ ফেস্টিভ্যালে। আমার শুধু একটাই স্বপ্ন, যে আমার ডানা থাকুক আর আমি শুধু আকাশে ভেসে বেড়াই, আর আমার পা কখনোই যেন মাটিতে না পড়ে। আমার উড়ান, আমার স্বাধীনতা, শুধু এইটুকুই আমার ইচ্ছে। স্যার 3 বছর ধরে একসাথেই ছিল, অ্যান্ড দে আর হ্যাপি টুগেদার। কেউ কি এমন ছিল যে ওদের এই খুশিতে খুশি ছিল না? ওদের লাভ স্টোরিতে ভিলেন? স্যার এই ব্যাপারটা যদি আপনি আনমকে জিজ্ঞেস করেন ভালো হবে। মানে আনাম কিছু জানে? আমার থেকে বেশি। সুমায়ার সব থেকে ক্লোজ ওই ছিল। সুমায়া আমাকে কিছু বলুক না বলুক, ওর সাথেও সব কথা শেয়ার করতো। সুমায়া তোমাকে এমন কি কোনো কথা বলেছিল যেটা এই কেসের সাথে জড়িত? একবার সুমাইয়া আমাকে বলেছিল যে আমির ওকে লাইক করে, এমনকি ওকে প্রপোজও করেছিল। কিন্তু সুমায়া তো জাভেদকে লাইক করতো, আমিরকে না, রাইট? সুমাইয়া আমিরকে শুধু ওর বন্ধু মনে করতো। জাভেদ আর আরশাদের শত্রুতার গল্প শোনানোর মাঝে তুই তো তোর লাভ স্টোরির গল্প শোনাতেই ভুলে গেছিস। ভাগ্য ভালো যে আনাম আমাদের বলল যে সুমায়ার আরেকজন প্রেমিক ছিল, তুই। হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও না। কথাটা আগে বলিসনি কেন? কি বলতাম স্যার, বলার মতো কিছু ছিলই না।
আমি জাভেদ আর সুমাইয়ার ব্যাপারে জানতামই না। সেই জন্য একদিন আমি ওকে প্রপোজ করে ফেলি। সুমাইয়া, আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি। প্লিজ তুমি রাগ করবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, কিন্তু আমি তোকে সত্যিটা বলছি। আমি আর জাভেদ একে অপরকে ভালোবাসি, আর 6 মাস ধরে আমরা একসাথে। সরি, জাভেদ আমাকে তোমাদের দুজনের ব্যাপারে কোনোদিনও বলেনি। হ্যাঁ, এই জন্যই, কারণ এখন সবকিছুই খুব কমপ্লিকেটেড। আমরা জানি না আমাদের প্যারেন্টস কেমন রিয়াক্ট করবে, এই জন্যই আমরা কাউকে কিছু বলিনি। সো সরি, তুই হার্ট হলি। আর না না, সেরকম কোনো ব্যাপার না। তুমি আর জাভেদ একসাথে আছো, আমি সেই ব্যাপারেও খুশি। আসলে যদি জানতাম তাহলে এটা এম্বারেসিং সিচুয়েশনটা অ্যাভয়েড হয়ে যেত, আর কিছু না। কিন্তু ঠিক আছে, একটা কাজ করি, এখন যে সিনটা হচ্ছে সেটা আমাদের মেমোরি থেকে ইরেজ করে দিই। হ্যাঁ, আমরা এখনো বন্ধু আছি তো? স্যার, আমি চাইছিলাম না যে ব্যাপারটা কমপ্লিকেটেড হোক, সেই জন্য আমরা সেদিনের পরে আর এই ব্যাপারে কোনো কথাই বলিনি, আর সবকিছু আগের মতো নর্মাল ছিল। স্যার, না কোনো স্যাড সং গাইলি, না তুই দেবদাস হলি। এত সাদা সিধা তো তোকে মনে হয় না। আমি সত্যি বলছি স্যার, আমি জানি যে কষ্টকর হয় না শোনা, ভুলে যাওয়া, কিন্তু এটাই সবার জন্য ভালো ছিল। আমিন মিয়া, তোর ইঞ্জিনিয়ারিং এর নয়, বরং ফিলোসফি স্টুডেন্ট হওয়ার দরকার ছিল, কারণ কথা তুই খুব ভালো সাজাতে জানিস। প্রথমে আরশাদের শত্রুতার কথা বলে ওকে টার্গেট বানানোর চেষ্টা করেছিলি, এবার জাভেদ আর সুমাইয়ার ফ্যামিলি প্রবলেমের গল্প নতুনভাবে শুরু করে দিলি। স্যার, আমি আপনাকে সেই সব কথা বলছি যেগুলো সুমাইয়া আমাকে বলেছিল। ফ্যামিলি প্রবলেমের কথাটা সুমাইয়া নিজে আমাকে বলেছিল। আমিরের কথা অনুযায়ী সুমাইয়ার মনে ভয় ছিল যে তার এবং জাভেদের পরিবার হয়তো এই সম্পর্কটা স্বীকার করবে না। এই তথ্যটি কি খুব গুরুত্বপূর্ণ, যা এই কেসটাকে একটা নতুন দিশা দিতে পারবে, নাকি পুলিশকে বোকা বানানোর এটা আরো একটি চেষ্টা? কিন্তু পুলিশ আমিরের বিরুদ্ধে এমন কোনো তথ্য হাতে পায়নি যা থেকে এটা প্রমাণ হতে পারে যে সে পুলিশকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে। স্যার, আমিরের ফোন রেকর্ডস তো একদম ক্লিন। তাও নজরে রেখো। স্যার, ফ্যামিলিতে জিজ্ঞাসাবাদ করব। শোনো, একটা কাজ করো, আনামকে আবার ডাকো। আনাম সুমাইয়ার সব থেকে কাছের বন্ধু ছিল। সুমাইয়ার ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই সুমাইয়াকে কিছু বলে থাকবে। স্যার, আমির একবার আমাদের ভুল পথে চালিত করেছিল, আমরা আবার ওর চালে পা দিচ্ছি না তো? আমিরকে দেখতে এক, ও নিজে আরে, চান্স নিতেই হবে। হ্যালো স্যার, আমি জাভেদের বাবা বলছি। খোঁজ পেলেন কে আমার ছেলেকে মেরেছে? এখনো তো না, তবে জিজ্ঞাসাবাদ চলছে। আপনাকেও কিছু জিজ্ঞাসা ছিল, তাড়াতাড়ি আসবো আপনার কাছে। ঠিক আছে, চিন্তা করবেন না, খুনি তাড়াতাড়ি ধরা পড়বে। না স্যার, কখনো ফ্যামিলির কথা এত বেশি ডিসকাস করেনি সুমাইয়া। আশ্চর্য, তুমি তো ওর সব থেকে ক্লোজ ফ্রেন্ড ছিলে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু কি জানি হয়তো এরকম কোনো ব্যাপার ছিলই না। আচ্ছা, জাভেদ আর সুমাইয়ার ফ্যামিলি কি এই ব্যাপারটা জানতো, ওদের রিলেশনের ব্যাপারটা? আই এম নট শিওর, কিন্তু কলেজে দুজনে একসাথেই আসতো। জাভেদ সুমাইয়াকে ওর বাড়ি থেকে পিক করতে যেত, এবার ওকে বাড়ি থেকে পিক করতো না অন্য জায়গা থেকে, সেটা আমি জানি না। স্যার, জাভেদের বাবা আর সুমাইয়ার বাবার ফোন রেকর্ড চেক করেছি, তেমন কিছু পাইনি। আর সুমাইয়ার মতো মোবাইল ফোন ইউজই করে না। এরিয়াতে যত হিস্ট্রি শিটার আছে সবাইকে রাউন্ড আপে ডাকো। পেরোল বা জামিনে মুক্ত সমস্ত সুপারি কিলারদেরও ডাকো। খোঁচরদেরও কাজে লাগিয়ে দিচ্ছি। যদি ওই দুজনের সুপারি দেওয়া হয় তাহলে সেটা অন্য গ্রুপও জানতে পারবে। স্যার, আমি জিনিসপত্র দিয়ে দিয়েছি, বাকি ব্যাপারগুলো তুই দেখে নে।
বলুন স্যার, কিছু খবর পেলেন? ভালোই হলো আপনি এই প্রশ্নটা করলেন। ওদিকে জাভেদের পরিবার দুদিনে 4 বার আমাদের এই প্রশ্নটা করেছেন, কিন্তু আপনারা এই কেসে আমাদের কিছুই জিজ্ঞেস করেননি। আমরা আর কি জিজ্ঞেস করব? আমরা তো এই দুঃখের থেকে বেরোনোর চেষ্টা করছি। সন্তানকে হারানোর থেকে আর বড় দুঃখ কিছু হয় না। আচ্ছা, আপনার স্ত্রীও তো অনেক দুঃখ পেয়েছে, তাই না? কিন্তু তিনি তার মেয়ের লাশ অবধি দেখতে যাননি। জানতে পারি কেন? অদ্ভুত কথা বলছেন তো স্যার আপনি। আরে কোন মা তার মেয়ের মৃতদেহটা দেখতে পারে? এমনিতেই তো কেঁদে কেঁদে ওর খারাপ অবস্থা, আর যদি মেয়ের মৃতদেহটা দেখতো না তাহলে সহ্য করতে পারতো না। আমরা যখনই আসি উনি আড়াল করে ভেতরে চলে যান। এমনটা তো নয় যে আপনারা চান না উনি আমাদের কিছু বলুক। এটা আমাদের বাড়ির রীতি রেওয়াজ। আমাদের বাড়ির বউরা কোনো বাইরের লোকের সামনে মুখ দেখায় না। আর তাছাড়া রীতি রেওয়াজের মধ্যে থাকাটা তো কোনো খারাপ কাজ না। কিন্তু এরকম কিছু নয় তো যে সুমায়া আপনাদের পরম্পরা রীতি রেওয়াজের বিরুদ্ধে চলে গেছিল, আর আপনাদের সেটা ভালো লাগেনি বলে ইন্সপেক্টর সাহেব, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? এমনিতেই মানসিকভাবে ও মোটেই ভালো নেই। মেয়ের মৃত্যুটা ও মোটেই মেনে নিতে পারছে না। আপনি প্লিজ ওকে বিরক্ত করবেন না। তাহলে কি আপনাকে একটু বিরক্ত করতে পারি? আপনি কি জানতেন জাভেদ সুমায়াকে রোজ কলেজ অব্দি লিফট দিত? 3 বছর ধরে ওদের এই সম্পর্ক চলছিল। চুপ করুন আপনি। আমার মৃত মেয়ের ওপর আর কাদা ছেটাবেন না। সুমায়া একজন সাদা সিধে মেয়ে ছিল। ও আমাদের না জানিয়ে কিচ্ছু করতো না। মানছি, কিন্তু একটা ব্যাপারে আপনাকে একটু অবগত করে রাখি শেখ সাহেব, আমাদের পুলিশেরও রীতি রেওয়াজ আছে, অপরাধীদের শাস্তি দেওয়া। আর আমি এটা খুব ভালো করে মানি, করেও থাকি। ইরশাদের ছেলে জুনেদ অনেকক্ষণ ধরে মাপছিল। রাউত, ওর ঠিকুজি গুষ্টি বার করো। স্যার, স্যার কিছু খোঁজ পেলেন? খোঁজ পাওয়া সহজ নয়। কি করব? আপনারা সত্যিটা জানতে চান, অথচ আমাদের সত্যিটা বলছেন না। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। 3 বছর ধরে আপনার ছেলের অ্যাফেয়ার চলছিল। এটা হতেই পারে না যে আপনারা কিছু জানেন না। ইয়াকুব সাহেব, আপনারা জানতেন যে ওরা দুজন শুধুই বন্ধু ছিল না। এই যে আপনাদের অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যেটা, এটা কেসটাকে সলভ করতে দেবে না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ও জাভেদ আর সুমায়া দুজনে প্রেম করত, এই কথা আমরা জানতাম। আর সুমায়ার বাড়ির লোকেরা ওরা বিয়ে করতে চেয়েছিল, আর এই বিষয়ে কথা বলতে জাভেদ সুমায়াকে বাড়িতেও নিয়ে এসেছিল আমাদের সঙ্গে দেখা করাতে। আরে বাবা রিল্যাক্স, আমার আম্মি আব্বু খুব কুল। ওদের পড়ানো খুব একটা কঠিন কাজ নয়, শুধু ওদের দেখে মিষ্টি স্মাইল করে দিও। আর এমনিতেও কাউকে ইমপ্রেস করার জন্য তোমার তো স্মাইলই যথেষ্ট। আরে চলো, ভয় পেও না, এসো, টেনশন করো না। আমরা ওদের সম্পর্কের বিরুদ্ধে ছিলাম না। আমাদের তো ওকে ভালো লেগেছিল, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু সুমায়ার পরিবারের লোকেরা এই সম্পর্ক মানতে চায়নি। এই কথাটা আপনি আগে বলেননি কেন? আমরা ভয় পেয়েছিলাম যে আমরা কিছু বলবো তো জাভেদের মতন আমরাও। আপনারা সুমায়ার বাড়ির লোকেদের ভয় পাচ্ছেন কেন? কেননা আমরা ওদের সম্পর্কটাকে অনুমতি দিয়েছিলাম। সুমাইয়ার বাবাই ওদের দুজনকে মেরেছে।
আপনি একটু চেপে ধরলেই ওরা সব সত্যি কথা বলবে। ওদের ছাড়বেন না স্যার। আব্বাস শেখকে পুলিশ স্টেশনে ডাকো। অনেক মিথ্যা বলেছে ও, এবার সত্যিটা বলাতে হবে। স্যার, আমার মনে হয় যে ইয়াকুব খানের সত্যিটা অর্ধেক সত্যি। এই কেসের অনেক সত্যি এখনো লুকিয়ে আছে। আমরা জানতে পেরে গেছি যে আপনি জাভেদ আর সুমাইয়ার সম্পর্কে ব্যাপারটা জানতেন। আমাদের সন্দেহ যে আপনি আপনার মেয়ের হত্যার পেছনে জড়িত। একটু ভেবে উত্তর দেবেন, কারণ আপনার একটা মিথ্যে আমাদের সন্দেহটাকে বিশ্বাসে পরিণত করবে। এটাই কারণ ছিল যে আমি প্রথমে আপনাকে সত্যি বলিনি, কারণ আমি জানতাম যে আপনার প্রথম সন্দেহটা আমার ওপরেই হবে। সন্দেহ তো এখনো আপনার ওপরেই আছে। আপনাকে ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে কে বলেছিল? সুমাইয়া নিজে। এইসব করার জন্য কলেজে যাওয়ার জন্য জেদ করছিলি? না আব্বু, এরকম কিছু না। হঠাৎ করেই সব হয়ে গেল আর জানি না কখন আব্বু জাভেদ ভালো ছেলে। কতদিন ধরে জানিস ওকে? 3 বছর ধরে। ওর বাড়ির লোকজন জানে? সম্পর্কটা মেনে নেবে ওরা? বল। আব্বু, জাভেদ জানে না ওনারা রাজি হবেন কিনা, কিন্তু ও চেষ্টা করছে। আমার মেয়ে বোকা ছিল, জাভেদের বাড়ির লোকজনের ওপর ভরসা করে বসেছিল। ওরা আপনাকে মিথ্যে কথা বলেছে। জাভেদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আমি সুমাইয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। ওদের কাছে অনেক টাকা পয়সা আছে, বিল্ডার। এটা কখনো মেনে নেবে না। আর তাই হলো যে লোকজন নিজের সন্তানকে মারতে বাধে না, ওরা ওরা আমার মেয়ের ওপর কেন দয়া করবে? আশ্চর্য, একে অপরের ওপর দোষারোপ করছে। স্যার, দুজনের মধ্যে কোনো একজন তো মিথ্যে কথা বলছে, কিন্তু কে? আমার মনে হয় দুজনেই সত্যিটা লুকাচ্ছে। স্যার, এরকম ব্যাপার নয় তো যে দুজনেই এর মধ্যে জড়িত? দুজনেই সম্পর্কের বিরোধী, কিন্তু ছোটরা জেদ ধরে রেখেছিল, তো দুজনে মিলে সমস্যাটা গোড়া থেকে কেটে দিয়েছিল। কিন্তু সমস্যার আসল গোড়াটা কি ভেবে দেখো। যদি জাভেদের বাড়ির লোক এই সম্পর্কের বিরুদ্ধে যায়, তবে তার কি কারণ হতে পারে? কারণ ওরা সুমাইয়ার বাড়ির লোকের থেকে বেশি ধনী। আর যদি সুমাইয়ার বাড়ির লোক বিরুদ্ধে যায়, তার কি কারণ হবে? কারণ ওরা পুরনো ভাবধারার মানুষ, হয়তো লাভ ম্যারেজের বিরোধী। সমস্যার গোড়াটা এখানেই। হয় টাকার অহংকার, না হলে পুরনো ধ্যান ধারণার গোড়ামি। এই ডাবল মার্ডার কেসের সঠিক সূত্র কি পুলিশের হাতে চলে এসেছে, নাকি পুলিশ এখনো অন্ধকারে তীর ছুটছে? সুমাইয়া আর জাভেদের পরিবার একে অপরের বিরুদ্ধে ক্রমাগত দোষারোপ চালিয়ে যাচ্ছে। এই পরস্পরকে দোষারোপের পালা কি এই কেসকে ভুল পথে চালনা করার চেষ্টা ছিল? এই দুটি পরিবারই কি একসঙ্গে মিলে এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছিল? জাভেদ কি কোনোদিন সুমাইয়াদের বাড়িতে গিয়েছিল? জানি না, সে কখনো বলেনি। আরে দাদা, আসুন আসুন আসুন, বসুন। নুরি, আরো 2টো থালায় খাবার দাও। আব্বাস, কোনো প্রয়োজন নেই, আমরা খেয়েই এসেছি। কি হয়েছে? চাচা যান, সব জায়গায় আমাদের বাড়িরই কথা হচ্ছে। সবাই একটাই প্রশ্ন করছে যে আমরা সুমাইয়া আর ওই ছেলেটার বিয়ের বিরুদ্ধে ছিলাম। আমাদের মেয়েটা মোটেই ঠিক করেনি, ওই জাভেদের সাথে সম্পর্ক রেখে।
আমাদের সম্মানটা মাটিতে মিশিয়ে দিয়েছে ও। কথাটা তো একদম সত্যি স্যার। জাভেদের বাপ সুমাইয়ার বাপের থেকে বেশি পয়সাওয়ালা। আর একটা সত্যি কথা হলো যে সুমাইয়ার ফ্যামিলি উঁচু জাতের আর খুব জাতপাত মানে কারণ দুক্ষেত্রেই রয়েছে। এখানে জাত জেদ যত বেশি হবে সেই করাতে পারে, আর নইলে দুটো ফ্যামিলি একসাথে মিলে এটা করেছে। হ্যালো ঈশাদবাবু, সাব ইন্সপেক্টর রাউত বলছি থানা থেকে। আপনার থেকে কিছু কথা জানার ছিল। একটু এখানে আসার কষ্ট করবেন? ব্যাপারটা কি স্যার? আসলে আমি এই কথা জানতে চাইছিলাম যে আপনি আপনার হবু জামাই জাভেদের সঙ্গে কি কথা বলেছিলেন। তাহলে বলুন শেখ সাহেব, কি কথা হচ্ছিল আপনার জাভেদের সাথে? অস্বীকার করবেন না। মার্ডারের 1 সপ্তাহ আগে 2 দিনের মধ্যে 4 বার কথা হয়েছে আপনাদের। এই তথ্যের প্রমাণ আছে আমাদের কাছে। দেখুন স্যার, আমরা তো বিয়েতে রাজি ছিলাম। জাভেদই তার বাবা মার সাথে কথা বলছিল না। আব্বাসও খুব চিন্তার মধ্যে ছিল। বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে মেয়ের বাড়ি থেকে একটু তদারকি করতেই হয়। ছোট শহর, কথা ছড়াতে সময় লাগে না। জাভেদ যদি শেষ মুহূর্তে না বলে দেয়, মেয়েটা তো বদনাম হয়ে যাবে না। সেই জন্য আমি বারবার ফোন করে ওকে জিজ্ঞাসা করছিলাম ও বাবা মার সাথে কথা বলেছেন নাকি না। জাভেদ তখন কি বলেছিল? ও তো বারবার এই কথাই বলছিল যে চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো কথা বলে নেব। আর আপনি ভাবলেন যে জাভেদ হয়তো কোনোদিনও বাবা মার সাথে কথা বলবে না, তাই জাভেদকে চুপ করিয়ে দিতে হবে চিরদিনের মতো। আরে কিন্তু এটা অসুবিধা ছিল। সুমায়া, আপনি হয়তো ভাবলেন জাভেদ যদি চুপ করেও যায়, সুমায়া চুপ করবে না। এসব কি কথা বলছেন স্যার? সুমাইয়া আমার মেয়ের মতো, কোলে পিঠে মানুষ করেছি ওকে। 44567648 14ই মার্চ এই নাম্বারে অনেকবার কথা হয়েছে আপনার, কম করে 10 বার। আর 19শে মার্চ যেদিন জাভেদ আর সুমায়ের মার্ডার হয়, সেদিনকে 6 বার কথা হয়েছে। জাভেদ আর সুমায়ের মার্ডার হয়েছিল 10:30 আর এই নম্বর থেকে আপনার কাছে শেষবার ফোন আসে 10:45 সাধারণভাবে এই কলটা মেসেজ দেওয়ার জন্য ছিল যে কাজটা হয়ে গেছে। আর 11টা থেকে এই নাম্বারটা সুইচ অফ। শেখ সাহেব, এই সবের কি মানে বেরোয় সেটা আপনি বুঝতে পারছেন? দেখুন স্যার, আমাদের হার্ডওয়্যারের ব্যবসা, দিনরাত তো ফোন আসতেই থাকে। আপনি যে নম্বরের কথা বলছেন, হতে পারে সেই নম্বরটা কোনো কাস্টমারের। কত ফোনই তো আসে, কার নম্বরটা মনে রাখবো বলুন? এই যেই নাম্বারটাকে আপনি কোনো কাস্টমারের নাম্বার বলছেন, সেটা একটা ফেক আইডি দিয়ে কেনা হয়েছিল, আর মাত্র 5 দিন ইউজ হয়েছে। আপনি শুধু শুধু আমাকে ফাঁসাতে চাইছেন। কে সিম নিয়েছে, কার সাথে কথা বলেছে, কেন বলেছে, আমি সব কিচ্ছু জানি না স্যার। সোমাইয়া আমার মেয়ের মতো ছিল, খুবই আদরের ছিল আমার। আর আপনি ওকে পুলিশ এখন এই কেস সলভ করার জন্য বেশ কাছাকাছি পৌঁছে গেছে। এটা পরিষ্কার ছিল যে এই দুটি পরিবারের কোনো একটি পরিবার এই ডাবল মার্ডার কেসে ইনভলভ ছিল। আর এমনটাই মনে হচ্ছিল যে সুমায়ার বড় কাকা ইরশাদ শেখের এই মার্ডারে হাত রয়েছে। কিন্তু পুলিশের কাছে ইরশাদ শেখকে গ্রেপ্তার করার জন্য কোনো প্রমাণ ছিল না। আর ঠিক সেই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের হাতে আসে। সেলাম সাহেব। স্যার, এ ওসমান স্যার, ও কেল্লার ব্যাপারটা নিয়ে কিছু বলতে চায়। বলো ওসমান। একটা ছেলে আছে স্যার, রামনাথ মোড়ে, নাগপুর জেলে আমার সাথে দেখা হয়েছিল। ওর এই কেসের সাথে কি কানেকশন? স্যার, ও 10ই মার্চ জেল থেকে ছাড়া পেয়েছিল। যাবার সময় আমাকে বললো যে বাইরে একটা বড় কাজ পেয়েছে ও। চল ওসমান, ছুটি শেষ, আবার কাজে ফেরার সময় হয়েছে। বাইরে আমার জন্য কোনো কাজ থাকলে বলো। পাক্কা। শোন রিকা, যদি 2-3 দিনের মধ্যে এখান থেকে বেরোতে পারিস তাহলে আমাকে জানাস। একটা সলিড কাজ আছে সাঙ্গুরে। কি কাজ ভাই? একজোড়া লায়লা মজনু আছে, এর বেশি জানি না। রাঘব দাদা আমাকে ডেকেছে। ঠিক আছে ভাই।
আমি যখনই জেল থেকে বাইরে আসবো তোমায় কল করব। স্যার এই রামনাথ আগেও দুবার হাফ মার্ডারের জন্য জেলে গিয়েছিল। স্যার এই মুস্তাক যখন আমাকে ওই নীলগড় খেলার ব্যাপারে জিজ্ঞেস করলো তখনই আমার কথাটা মনে পড়লো। কুখ্যাত অপরাধী স্যার, মার্ডারের সুপারি নেয়, অনেক কেসের জন্য ওয়ান্টেড, কিন্তু উপর পর্যন্ত কন্ট্যাক্ট আছে বলে সহজে জামিন পেয়ে যায়। সালাম সাহেব, বাকি তন্দুরি চিকেনটা তোকে লকাপে খাও। ছেলেটার নাম জাভেদ, মেয়েটার নাম সুমায়া। 19শে মার্চ, নীলগড় কেল্লা। কিছু মনে পড়লো? আমি তো শুধু ছবি পেয়েছিলাম, নাম জানি না। 3টে লোক লাগিয়েছিলাম ওদের পেছনে। পুরো 4 দিন ফলো করেছিল আমার ছেলেরা ওদেরকে। তোকে কে বলেছিল যে 19 তারিখ ওরা দুজন নীলগড় কেল্লায় যাবে? কেউ বলেনি স্যার, ওই দিনই ওদের শেষ করে দেওয়ার কথা ছিল। কপাল গুনে ওরা কেল্লার ভেতরে ছিল। এমনিতে তো ওরা প্রায়ই যেত, গত 4 দিনে ওরা 2বার গেছিল। তাতেই আমার ছেলেরা সুযোগ পেয়ে যায়। কে তোমরা? কি চাই তোমাদের? কে আপনারা? জাভেদ, কি করছো তোমরা? এসব কি করছো? জাভেদরা কি করছে? দাদা প্লিজ, এসব কি করছো? আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের। জাভেদ, জাভেদ, আরে চল চল চল, তাড়াতাড়ি কর। আরে এটা কোথায় নিয়ে যাচ্ছিস? ফেল, আরে ফেল ওটা। কত পেয়েছিলে? স্যার 4 লাখ। কে দিয়েছিল? প্রথমে আমার ছেলেরা কিছুদিন ফিল্ডিং করবে, তারপরে সুযোগ পেলেই ওদেরকে শেষ করে দেবে। 1 সপ্তাহে কাজ হয়ে যাবে। আব্বাস না আরশাদ, এই দুজনের মধ্যে কাকে চিনিস তুই? কাউকে না, আমার একটা ছেলে জুনেদ শেখকে চেনে। ও হয়তো এদের দুজনের মধ্যে কারোর একটা ছেলে। কি এমন ক্ষতি হয়ে যেত যদি সুমায়া ওই ছেলেটাকে বিয়ে করত? কি কি দোষ করেছিল আমার মেয়েটা? তুই ভেতরে যা, ভেতরে যা। আমি ভেতরে যাব না।
ভুল আমি করেছি, সারা জীবন তোর অন্যায় মেনে নিয়েছি। সাহায্য করা উচিত ছিল আমার মেয়েটাকে, পালিয়ে যেতে দিতে হতো ওকে, তাহলে আমার মেয়েটা বেঁচেছে তো এরকম একটা কসাইয়ের হাত থেকে। এইসব করার জন্য কলেজে যাওয়ার জেদ করছিলি? না আব্বু, এরকম কিছু না, হঠাৎ করেই সব হয়ে গেল আর জানি না কখন আব্বু জাভেদ ভালো ছেলে। কতদিন ধরে জানিস ওকে? 3 বছর ধরে। যদি দ্বিতীয়বার এই ভুল করেছিস তাহলে ঠ্যাং ভেঙে দেবো তোর। তুই এই ছেলেটার সঙ্গে কোনোদিন দেখা করবি না, বুঝেছিস? কেন আব্বু? আমরা একে অপরকে ভালোবাসি, বিয়ে করতে তোর বিয়ে সেইখানেই হবে যেখানে আমি চাইবো, আমাদের জাতে। তোর একবারও হাত কাঁপেনি নিজের মেয়েকে খুন করাতে গিয়ে? কি কি সম্মান পেলি তুই নিজের মেয়ের জীবনটা শেষ করে দিয়ে? ভুলও করেনি, করেছি আমি। না ওকে পড়াতাম, না এই বাওয়াল হতো। ওরা ওকে ফোনে হুমকি দিচ্ছিল, কিন্তু জাভেদ আমাদের কোনোদিন কেন বলেনি? ঈর্ষাদ চাচা, আমার কথাটা তো শুনুন। তুই আমার কথা শোন ইডিয়েট। সোমাইয়ার থেকে দূরে থাক, তাতে তোদেরই ভালো হবে। তুই কিন্তু আমার কথা না শুনলে খুব খারাপ হবে। তুই চিনিস না কিন্তু আমাকে, আমি কিন্তু সবকিছু করতে পারি। জাভেদের বোঝা উচিত ছিল ওর ভালোবাসা সত্যি, কিন্তু জানতো যে সময়ের পরিবার কখনোই সম্পর্ককে মেনে নেবে না। ও যদি মেয়েটাকে ভুলতে পারতো তাহলে জাভেদকে মরতে হতো না। নিজের স্ত্রী নিজের মেয়ের স্বপ্নকে চুরমার করে ওদের জীবনটা নষ্ট করে কি পেলি তুই? ফ্যামিলিতে আতঙ্ক ছড়িয়ে আজ অব্দি কেউ কিছু পেয়েছে? ওরাও তো মানুষ, ওদেরও অধিকার আছে নিজেদের মতো করে জীবন কাটানোর। এইরকম স্বাধীনতাতে সমাজ বিগড়ে যায় স্যার। সমাজ তোমাদের মতো ভুলভাল চিন্তা ভাবনা লোকেদের জন্য বিগড়ায় আব্বাস। যেখানে নিজের বাচ্চাদের মারার সুপারি দেওয়া হয়, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়, সমাজ ওরা নয় তোমরা বিগড়াচ্ছ। একটা সত্যি কথা বলবি, তুই একবারের জন্য ভাবলি না যে মেয়েটাকে মারার জন্য তুই সুপারি দিলি সেই বাচ্চাটাই একদিন তোর কোলে বসে খেলেছিল, তোর আঙ্গুল ধরেই সে হাঁটতে শিখেছে, তোকে ভালোবেসে আব্বু বলে ডাকতো। যে ওর সুপারি দেওয়ার সময় এসব কথা একবারও মনে পড়লো না? অনেক বুঝিয়েছি, ভয় দেখিয়েছি, কি বলিনি ওই জাভেদকে, তবু ওরা যোগাযোগ রেখেছে। ভুল আমাদের সোমাইয়াও করেছে। দেখ আব্বাস, সোমাইয়া যদি এইভাবে চলতে থাকে না তাহলে আমাদের সমাজে খুব বদনাম হয়ে যাবে। লোক আমাদের দোষারোপ করবে, বলবে মেয়েকে আমরা শোধরাতে পারিনি। ভুল করে ফেলেছি ওকে কলেজে পড়িয়ে। এই সব ঘটনা কলেজের ছেলেদের সঙ্গে মিশেই হয়েছে। যদি আমাদের সম্মানটা বাঁচাতে হয় কিছু না কিছু একটা করতে হবে, ওদেরকে শিক্ষা দিতে হবে। সেটা এমন হবে যা চিরকাল মনে রাখবে। কিন্তু কিভাবে? আমি একটা লোককে চিনি, খুব খতরনাক, এই কাজের জন্য একদম ঠিক। কিরকম কাজ? তোমরা আবার? দেখ আব্বাস, তুই দুর্বল হোস না। ভাইজান ও আমার মেয়ে। কারোর অধিকার নেই আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার, আর যে এটা করবে তাকে আমরা ছাড়বো না। সবকিছু হারানো যায় কিন্তু মান সম্মান হারানো যায় না। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিক। ওকে মারতে চেয়েছিলাম না। কিন্তু তুই ওদের মেরেছিস। সুমাইয়া আর জাভেদ দুজনকে মেরেছিস তুই। আমার মনে হয় না আমাদের পেরেন্টস কখনো রাজি হবে। আমারও তাই মনে হয়। তাহলে আমরা এখন কি করব? জানি না,
আগে পড়াশোনাটা তো শেষ করি, তারপর কোনো না কোনো রাস্তা বেরিয়েই পড়বে। দেখো, একবার পড়াশোনা শেষ হয়ে গেলে কোথাও না কোথাও ভালো চাকরি পেয়েই যাব। যদি আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকি, তাহলে আমাদের পেরেন্টসের আজ নয়তো কাল আমাদের কথা মানতেই হবে। একটা কথা বলো, তোমার পেরেন্টস তোমাকে ভালো তো বাসে, রাইট? তো বেশ, ভয় পাওয়ার কি আছে? ওই যেমন সিনেমাতে হয় না, দি এন্ডের আগে ওরা আমাদের বুঝেও যাবে আর মেনেও নেবে। হ্যাপি এন্ডিং। তোমার এই কোয়ালিটিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি কত পজিটিভ আর ট্রু অপটিমিস্ট। দুর্ভাগ্যবশত সুমাইয়ার বাবা এবং বড় কাকা অপটিমিস্ট ছিল না। তারা তাদের কনজারভেটিভ মানসিকতার বাইরে গিয়ে ভাবতেই পারেনি যে তাদের সন্তানদেরও অধিকার আছে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। তারা যে কনজারভেটিভ পরিবেশে মানুষ হয়েছে সেটাকেই নিজেদের জীবন চালানোর পথ হিসেবে বেছে নিয়েছে, কিন্তু তারা এটা জানতো না যে তারা নিজেরাও এই বহু বছরের পুরনোপন্থী চিন্তাভাবনার শিকার। আব্বাস শেখ, তার দাদা ইরশাদ শেখ আর ইরশাদের ছেলে জুনেদ শেখ, এই তিনজনের বিরুদ্ধেই আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে। রাঘব দাদা আর তার 3 শাগরেদ যারা এই ক্রাইমটা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধেও 302 ধারা আরোপ করা হয়। সব দোষীরাই এখন আইনি হেফাজতে রয়েছে। সুমাইয়ার মা জানতো না যে তার স্বামী এবং ভাসুরি এই ঘৃণ্য কাজের মাস্টার মাইন্ড ছিল। সে তো তার স্বামীর কথা বিশ্বাস করে নিয়ে এটাই ভাবছিল যে তার মেয়ে তার বান্ধবীদের সঙ্গে অন্য কোথাও ঘুরতে গেছে। আব্বাস আর তার দাদা লাভ ম্যারেজের বিরুদ্ধে ছিল। নিজেদের জাত গোত্রের বাইরে বিয়ে করা তাদের দৃষ্টিতে অপরাধ ছিল, অপমানের ছিল। আর সেই ঠুনকো সম্মান বাঁচাতে গিয়ে তারা শুধু এই রাস্তায় দেখল। কি আশ্চর্য বিষয়, যারা নিজেদের মান বাঁচাতে গিয়ে অনার কিলিং করে, নিজেদেরই সন্তানদের নিষ্ঠুরভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমস্ত পাপীদের নিজেদের অপরাধী বা খুনি বলতে এতটুকু লজ্জা বা অপমান বোধ হয় না। আর কতদিন আমরা ধর্ম আর জাতের নামে রচিত এই বস্তা পচা রীতি রেওয়াজ আর সম্মানের বেড়াজালে বন্দী থাকবো? কখনো কি আমরা উপলব্ধি করব না যে সংকুচিত চিন্তাভাবনা আমাদের পরিচয় কখনোই হতে পারে না, বরং এটা একটা রোগ যা মানুষের রক্তে মিশে গেছে আর আমরা শুধু এর গোলাম? এই বিষয়ে ভাববেন অবশ্যই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, ধৈর্য আর পরিশ্রম বিনা কোনো কাজই হাসিল হয় না। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.